আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সিটি সিনিয়র ম্যাম গল্পে তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ছাদের এক কোনায় রিয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে কোনো মতে চোখে মুখে একটু পানি দিয়ে দৌড়ে নিচে গেলাম। কফি বানিয়ে আবার ছাদে গেলাম। রিয়া ম্যাডামের সামনে কফির মগটা রেখে আমি চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছি। রিয়া ম্যাডাম কফিতে চুমুক দিয়ে বলল, আজকের আবহাওয়া খুব ভালো। ভিতর থেকে কেমন যেন আলাদা একটা ফিলিংস কাজ করছে। আমি ওনার কথা শুনে কোনো উত্তর দিলাম না বলে উনি আবার বলল, কি হলো, মুখে কোনো কথা নাই? তাও আমি কোনো কথা বলছি না। রিয়া ম্যাডাম আমার চুপ থাকা দেখে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, ফকিন্নির বাচ্চা, ভাব হয়েছে না ইদানিং তোর খুব? আমি গালে হাত দিয়ে বোবার মতো দাঁড়িয়ে আছি। ছাদের দরজার কাছ থেকে আওয়াজ আসলো, আজকে অন্তত ওকে না মারলেই পারতেন। আজকে ও দেশ ছেড়ে চলে যাবে আর আপনি সকাল সকাল ওর মন খারাপ করে দিলেন ম্যাডাম। মিমি এই কথাগুলো বলে একটা টিফিন বক্স হাতে করে আমার সামনে আসলো। এসে বলল, ম্যাডাম আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলে চলে যাব, প্লিজ আমাকে বিরক্ত করবেন না। মিমি আমার গালে হাত রেখে বলল, বেশি ব্যথা পেয়েছো কি? আমি মিমির হাত ছড়িয়ে বললাম, এখানে কেন আসছো? নাকি দেখতে এসেছো আমি কতটা কষ্টে আছি? মিমি বলল, নিচে বসেন একটু। মিমি আমাকে টেনে নিয়ে নিচে বসিয়ে সরাসরি বলল, ম্যাডাম তো আপনাকে ডিভোর্স দিয়ে দিবে, আপনি কি আবার আমাকে বিয়ে করবেন? আমি বললাম, একা একা অপমান করে আপত্তি মেটে না, এখন চাও সবাই মিলে আমাকে অপমান করতে, তাই তো? মিমি বলল, বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি। আমি বললাম, তা এতদিন পর আমার কাছে কি চাই? মিমি বলল, রাসেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি বললাম, ভালো তো, বিয়ে করে নাও। মিমি বলল, আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন? আমি বললাম, সেটা আমি তোমাকে বলতে রাজি নই। আর আমার মতো খারাপ একটা ছেলের কাছে কি চাই তোমার? মিমি বলল, আমাকে ভালোবাসেন আপনি? আমি বললাম, জানি না। মিমি খপ করে আমার হাত ধরে বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলেন, আমাকে আপনি ভালোবাসেন? যদি একবার বলেন তাহলে আমি আবার আপনার কাছে ফিরে আসব। আমি বললাম, আগে এক সময় তোমার উপর আমার মায়া ছিল, এখন তেমন নেই, এটা বলতে পারি। এখন আমি আর তোমাকে ভালোবাসি না, আমি একা আছি, একাই বেস্ট। আমার এই কথা শুনেই মিমি কান্না করতে লাগলো। আমি আমার হাত ছড়িয়ে বললাম, যেই জিনিসটা হবার নয় তা কখনোই হবে না। ভালো কাউকে বিয়ে করে সুখে সংসার করো। মিমি বলল, আমার সাথে একটা রাত কাটাবেন? আমি বললাম, ছিছি, এসব কি বলছো তুমি? মিমি বলল, রাত থাকতে হবে না, 1 ঘন্টা শুধু। আমি আবার রেগে বললাম, পাগল হয়েছো তুমি? এসব কি উল্টাপাল্টা কথা বলছো? মিমি কান্না করতে করতে বলল, কি করব বলেন? যাকে পাওয়ার জন্য নিজের জীবনের হাসি খুশি বিলিয়ে দিলাম, আর আজকে তার থেকে দূরে সরে যাচ্ছি। প্লিজ শুধু 1 ঘন্টার জন্য আপনি আমার হয়ে যান। মানুষ জিজ্ঞেস করলে এইটুকু তো বলতে পারবো যে আমি আমার ভালোবাসার মানুষটাকে 1 ঘন্টার জন্য কাছে পেয়েছিলাম। আমি বললাম, চলে যাও এখান থেকে। মিমি বলল, আমাকে এভাবে বিদায় করে দিবেন না। আমি বললাম, দেখো, আমি এখন অন্য কারো সম্পদ। হতে পারে আমার বউ আমাকে স্বামীর মর্যাদা দেয় নাই, তো কি হয়েছে? তাই বলে কি আমি অন্য মেয়ের হাত ধরে বসে থাকবো? মিমি ওর চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে বলল, জানেন, কাউকে কখনো বেশি ভালোবাসতে নেই, আপনার কোনো দোষ নেই। সেদিন কেন আমি আপনাকে বিশ্বাস করি নাই? আমি এতটা বোকা কিভাবে হতে পারলাম? আমি বললাম, তোমার এইসব ইমোশনাল কথা শুনতে আমার একটুও ভালো লাগছে না। মিমি বলল, যাকে ভালো লাগে না তার কথাগুলো কিভাবে ভালো লাগবে? আপনি দেশ ছেড়ে চলে যাওয়ার পর কয়েকটা লাইন খুব মনে পড়ছে আমার। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা, পথের কাঁটা তুলাইয়া নিলাম, রাস্তা তোমার ফাঁকা, যে যাই বলুক দেখিও তোমার দিন, লিখে রেখো আমার কথা মনে পড়বেই তোমার একদিন। মিমি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে এইসব বলছে। আমি আর পারছি না নিজের চোখের পানি আটকে রাখতে। হাত দিয়ে আড়ালে চোখের পানি মুছে মিমিকে ছেড়ে দাঁড়িয়ে বললাম, আমার এখন কিছু আর শুনতে ভালো লাগছে না। মিমি বলল, আপনার জন্য নিজ হাতে খাবার রান্না করে নিয়ে আসছি, জানি না আর দেখা হবে কিনা। আমি বললাম, এখন আমার খাওয়ার মুড নেই। মিমি অসহায়ের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে, না খেলেও খুব কষ্ট পাবে। আমি পা ভাঁজ করে নিচে বসলাম। মিমি খাবার বেড়ে নিজ হাতে আমাকে খাওয়াতে লাগলো। অল্প একটু খেয়ে বললাম, হঠাৎ আমার উপর এত দরদ? তুমি না বললে আমি মেয়েদের রুমে নিয়ে যাই, আরো কত কি? মিমি মাথা নিচু করে বলল, সবকিছু রাসেলের কথা শুনে বিশ্বাস করছিলাম, কিন্তু খোঁজখবর নিয়ে দেখি সবকিছু মিথ্যা ছিল। যখন সময় ছিল তখন আমি আপনাকে বিশ্বাস করি নাই, আর এখন? আমি মিমির মাথায় হাত দিয়ে বললাম, ম্যাডাম ডিভোর্স দেওয়ার পর নিঃসঙ্গ একা জীবন পরিচালনা করব, কাউকে দরকার নেই আমার, তুমি ভালো কোনো ছেলে দেখে বিয়ে করে নাও। মিমি বলল, আমি শুধু আপনাকে ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। আমি বললাম, যেটা কখনো হবার নয় সেটা কখনোই হবে না।
মিমি সাথে সাথে আমার পায়ের উপর পড়ে বলল, প্লিজ আপনার কাছে আমি একটু। মিমিকে টেনে তুলে আর কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তোমাকে ঠিক আছে, কিন্তু এটা এখন কালো ছায়ার আড়ালে ঢেকে অন্ধকার হয়ে গেছে। মিমি শুধু কান্না করছে, কিছু বলছে না। ধীরে ধীরে ওকে ছাড়িয়ে বললাম, যাও এখান থেকে, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না। মিমি মাথা থেকে কি জানি একটা বের করে ওর হাতে একটা টান দিল। আমার হাত ধরে আমার হাতেও একটা টান দিল। হাত থেকে রক্ত নিচে গড়িয়ে পড়ছে। এটা দেখে আমি মিমিকে যেই কিছু বলবো, তখন মিমি ওর রক্তমাখা হাত আমার রক্তমাখা হাতের সাথে মিশিয়ে বলল, আপনার হাতের রক্তের রং লাল, আমারও তো লাল। এখানে তো কোথাও লেখা নেই আমি আপনাকে পাবো না, তাহলে আপনি কেন নিজের শরীরের সাথে বেইমানি করছেন? আপনি আমার কসম খেয়ে বলেন যে আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারবেন। মিমিকে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যাকে এতটা ভালোবাসি, সে আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করছে। আমার মতো ছেলের সাথে ওর লাইফটা জড়াতে চাইছি না। আমার এই এক জীবনে কি বা আছে? না আছে বাবা মা, না আছে পরিবার। টাকা না থাকলে ভালোবাসা নাকি জানালা দিয়ে পালিয়ে যায়। মিমিকে এখান থেকে বিদায় করার জন্য বললাম, যদি তুমি এখন এখান থেকে না যাও, তাহলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে নিজেই নিজে আত্মহত্যা করব। অন্তত আজকের দিনটা আমাকে একা থাকতে দাও। মিমি নিজের গালে নিজে চড় দিচ্ছে আর বলছে, এতটা বোকা কেন মিমি তুই, যার জন্য এত কিছু করলি, আজকে সে চোখের সামনে পর হয়ে গেল। তোর এই কপালে সুখ লেখা নেই রে মিমি। আমি মিমির হাত ধরে বললাম, দেখো। মিমি আমার রক্তমাখা হাতটা দেখেও শরীর থেকে উন্না ছিঁড়ে আমার হাত বেঁধে দিয়ে বলল, কখনো কাউকে একটু মন থেকে ভালোবেসে দেখিয়েন, তার জন্য একবার কেন 1000বার মরলেও কোনো আফসোস থাকবে না। তবে আমি শুধু একাই আপনাকে ভালোবেসে গেলাম। এক সময় ভালোবাসা কি জিনিস এটা জানতাম না, আর এখন আপনাকে ভালোবেসে সবকিছু হারিয়ে আমি হতভাগা হয়ে গেছি। আমি কোনো কথা বলছি না দেখে মিমি বলল, আচ্ছা ঠিক আছে, চিন্তা করবেন না, আমি চলে যাব। মিমি টিফিন বক্স হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলল, মানুষ কখন অসহায় হয় জানেন? যখন সে দেখে তার কাছের মানুষ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। অনেক ছেলের প্রপোজাল পেয়েছিলাম, ওদের থেকে যদি একটা রেখে দিতাম, তাহলে আজকে আর আপনার জন্য আমাকে কান্না করতে হতো না। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে জানেন তো, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না। তবে আমি আপনাকে অভিশাপ দিব না, শুধু বলবো বিদেশের মাটিতে ভালো থাকবেন, এইটুকু দোয়া করি। মিমি টিফিন বক্স নিচে রেখে আমার কাছে হেঁটে এসে বলল, কোনোভাবে কি আমাকে রাখা যায় না? আপনি আরেকটা বিয়ে করে নিন, আমি সতীনের সংসার করতে পর্যন্ত রাজি আছি। আমি বললাম, আমাকে মুক্তি দাও প্লিজ, আমি আর নিতে পারছি না। মিমি আমার এই কথা শুনে এক সেকেন্ডও দাঁড়াই নাই, কান্না করতে করতে দৌড়ে চলে গেল। মিমি যেতেই আমি নিচে বসে কান্না করতে লাগলাম। যাকে আমি এতটা ভালোবাসি তাকেই ফিরিয়ে দিলাম। খুব করে ওকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু আমার সাথে থাকলে ওর জীবন নষ্ট হয়ে যেত। আমার মতো এতিম একটা ছেলের সাথে কে বা সংসার করবে? হঠাৎ আমার মাথার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। উপরে তাকিয়ে দেখি রিয়া ম্যাডাম। ও, উনি তো এতক্ষণ এখানেই দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। আমি চোখের পানি মুছে দাঁড়িয়ে বললাম, আর কিছু কি লাগবে আপনার? রিয়া ম্যাডাম বলল, তুমি আজকে দেশ ছেড়ে চলে যাবে, আমাকে একবার বলবে না? আমার সাথে কথা বলো না ঠিক আছে, কিন্তু এইটুকু তো বলতে পারতে নাকি? আমি বললাম, বাদ দেন এগুলো, আমার নিজস্ব বিষয়। রিয়া ম্যাডাম বলল, আচ্ছা আজকে এই একদিনের জন্য আমি তোমাকে একটা সারপ্রাইজ দিব, ম্যাডাম হিসাবে না, আমার উপর তোমার যেই অধিকার আছে সেইটুকু। তবে শুধু আজকের এই দিনটা, এরপর আমার সাথে তোমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমি বললাম, দরকার নেই ম্যাডাম, আমার কিচ্ছু লাগবে না। রিয়া ম্যাডাম হাসি দিয়ে বলল, একদিনের জন্য শুধু আমি তোমার বউ হব, হাত পর্যন্ত ধরতে পারবে, বেশি কিছু না। আমি বললাম, আগলা মায়া বাড়িয়ে লাভ আছে ম্যাডাম, যেটা কখনো হবার নয় তা হবে না। রিয়া ম্যাডাম বলল, কান্না করছো মনে হচ্ছে। আমি বললাম, কান্না করতে চাই না ম্যাডাম, ওকে ফিরিয়ে দিয়েছি শুধু যাতে ও ভালো থাকে, আমার এই জীবনের কোনো মানে নাই। রিয়া ম্যাডাম বলল, তোমার ব্যক্তিগত বিষয়ে আমি কিছু বলতে চাই না, এখন যাও, রেডি হয়ে নাও, আমি লাল শাড়ি পরে আসছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে আমার মনে হচ্ছে ওনার কথা শোনা উচিত। আজকে রাত তো চলেই যাব, যাই ওনার সাথে সময়টা একটু এনজয় করি, মনের কষ্টগুলো দূর করি। আমি আমার রুমে গিয়ে দেখি বিছানায় একটা পাঞ্জাবি রাখা আছে, হয়তো রিয়া ম্যাডাম রেখে গেছে।
পাঞ্জাবি পরে রেডি হয়ে নিচে গিয়ে দেখি রিয়া ম্যাডাম কালো বোরকা আর মুখে নিকাব পরেছে। আমাকে দেখে বলল, আচ্ছা তুমি? ভাবছিলাম শাড়ি পরে বের হব, কিন্তু তোমার সাথে বাইরে কেউ দেখলে। আমি বললাম, থাক ম্যাডাম, আর বলতে হবে না, সবকিছু আমি বুঝেছি। রিয়ার বোন বলল, আপু তাহলে তুই কি অবশেষে এই পিচ্চি ছেলেটাকে মেনে নিলি? রিয়া ওর বোনকে ধমক দিয়ে বলল, চুপ কর, ফালতু কথা বলবি না। বাসা থেকে বের হতেই রিয়া এগিয়ে এসে আমার ডান হাত জড়িয়ে ধরে বলল, এখন মনের আশা পূরণ হয়েছে তো আপনার? রিয়া ম্যাডামের হাতের ছোঁয়ায় যেন আমি পাগল হয়ে গেলাম। হঠাৎ করে ওনার হাতের ছোঁয়ায় শরীরে আলাদা একটা ফিলিংস কাজ করছে। মনে মনে বললাম, যদি বাস্তব জীবনে আপনি আমার বউ হয়ে যেতেন তাহলে কতই না ভালো হতো। রিয়া ম্যাডাম একটা রিক্সা ডেকে বলল, যেখানে আমরা ফুচকা খেতে যেতাম, চলো আজকে বরং সেখানেই যাই। রিয়া ম্যাডাম বোরকার কারণে রিক্সায় উঠতে পারছে না। আমি আবার মনে মনে চিন্তা করলাম, উনি একদিনের জন্য আমার বউ, তাহলে আমি কেন হাত গুটিয়ে বসে আছি? আমি ওনাকে টান দিয়ে কোলে তুলে রিক্সার উপরে বসালাম। রিয়া ম্যাডাম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমি ওনার পাশে বসে বললাম, যাও মামা। আমি রিয়া ম্যাডামের এক হাত ধরে বললাম, হাত ধরার অনুমতি আছে, তাহলে আমি কেন বসে আছি? রিয়া ম্যাডাম বলল, বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম, কি বেশি হয়ে যাচ্ছে? আপনি তো অনুমতি দিয়েছেন। তবে ম্যাডাম একটা কথা বলি, আপনি চাইলেও যে কারোর সাথে নিজেকে কখনো মানিয়ে নিতে পারবেন না। এতদিন আমি আপনার বাসায় থেকে যেটুকু বুঝলাম যে। রিয়া ম্যাডাম বলল, বাদ দাও ওইসব কথা, পিক তুলবে না। আমি বললাম, পিক তুলেই বা কি করব বলেন, আমি আপনার মুখ তো ঢাকা। রিয়া ম্যাডাম বলল, আমি তোমার বউ, তুমি চাইলে জোর করে। আমি বললাম, ম্যাডাম খারাপ হতে পারি, তবে নষ্ট না। ভুলবশত একটা ঘটনা ঘটে গেছে, আর এর ফয়দা আমি নিব। সুযোগ যদি নিতাম তাহলে নিজের ভুলগুলো সংশোধন করার জন্য আপনার বাসায় এইসব কাজ করতাম না। আমার কথা শুনে রিয়া ম্যাডাম কোনো উত্তর দিলেন না। ফুচকার দোকানের সামনে গিয়ে দেখি রাসেল আগে থেকেই ওর বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে। আজকে আমি দেশ ছেড়ে চলে যাব, এজন্য আমি কারোর সাথে কোনো ঝামেলা করতে চাই না। আস্তে করে বললাম, ম্যাডাম আমি এখানে কোনো ঝামেলায় জড়াতে চাইছি না, অন্তত আজকের এই দিনটা। রিয়া ম্যাডাম সাথে সাথে আমার হাত ধরে বলছিলাম কি, আজকের এই দিনে আমি তোমার বউ, বউ যেহেতু হয়েছি এজন্য আমি আমার কর্তব্য পালন করব, চিন্তা করো না। রাসেল তো আমাকে আগেই চিনে ফেললো। রাসেল যেই কিছু বলতে যাবে তার আগে রিয়া ম্যাডাম বলল, এক প্রকার জোর করে আমাদের বিয়ে করিয়ে দিয়েছো। ওর যা কিছু নিজের বলতেছিল সব হারিয়ে গেছে, মিমিকে তো এখন নিজের করে পাবে। আমি তোমার কাছে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ। রাসেল বলল, আপনার কথা রাখবো না এটা হতে পারে না। জানেন তো আপনাকে আমি কতটা সম্মান করি। যতই হোক আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম আপনি। তবে ম্যাডাম একটা কথা শুনে রাখবেন, এক সময় আমার নিরাপত্তা দিবেন আপনি। রিয়া ম্যাডাম বলল, ফালতু না বকে এখান থেকে যাও, যাতে আমরা একটু শান্তিতে বসতে পারি। রাসেল হাসি দিয়ে বলল, আরে ম্যাডাম চিন্তা করার দরকার নেই, চলে যাচ্ছি। আর আপনার হাজবেন্ডকে বলবেন মানুষ চিনা জানো লাগতে আসে। আমি এটা বুঝলাম না, ওর মতো পিচ্ছে একটা ছেলেকে কিভাবে আপনি মেনে নিলেন? রিয়া ম্যাডাম বলল, রাসেল তোমাকে যেতে বলছি আমি। রাসেল আর কোনো কিছু না বলে চলে গেল। রিয়া ম্যাডাম একটা চেয়ার টেনে আমার সামনে দিয়ে বলল, বসো এখানে। আমি বললাম, ম্যাডাম চলেন বাসায় যাই, কি হবে এখানে থেকে? রিয়া ম্যাডাম বলল, তুমি কি আসলেই আনরোমান্টিক? আমি বললাম, একদিনের জন্য আপনার সাথে রোমান্স করে আমার কি লাভ? উল্টা মায়া জন্ম নিবে, আমার কষ্ট পাবো আমি। রিয়া ম্যাডাম এক প্লেট ফুচকা আমার হাতে দিয়ে আমার পাশে বসলো। পাশে বসে বলল, আমি যদি সত্যি সত্যি তোমার বউ হতাম তাহলে মেনে নিতে? আমি বললাম, না কখনোই না। রিয়া ম্যাডাম বলল, কি বললা? আমি বললাম, যা বললাম সত্যি। যাকে ভালোবাসি তাকে ফিরিয়ে দিয়েছি, যাতে ও সুখে থাকে। আর জেনে শুনে আমার সাথে কে বা সংসার করবে? না আছে পরিবার, না আছে ঘর বাড়ি, আমার বাবা মা পর্যন্ত আমাকে ভালোবাসতো না। রিয়া ম্যাডাম বলল, কি বলে এইসব? প্রতিটা বাবা মা তার সন্তানকে ভালোবাসে। আমি বললাম, আমি নিজেও জানি। ওনারা জানতো যে আমাকে সম্পত্তি দিলে আমি বসে বসে খাবো আর বিক্রি করে দিব, এজন্য আপুকে বাসাটা দিয়েছে। তবে বাবা মা থাকলে আজকে বলতে পারতাম, যেই ছেলে মানুষের বাসায় চাকরের কাজ করতে পারে সে কি কাজ করতে পারতো না? রিয়া ম্যাডাম বলল, তুমি এখানে আসছো কি কান্না করতে? আমি চোখের পানি মুছে বললাম, সরি। রিয়া ম্যাডাম বলল, আমরা তো তোমাকে দিয়ে কখনো কিছু করাই নাই, শুধু মাঝে মধ্যে আমাকে কপি বানিয়ে দিয়েছো, অন্য কিছু কি? আমি বললাম, থাক ম্যাডাম বাদ দেন, তারপর বলেন আপনার কি অবস্থা? রিয়া ম্যাডাম বলল, এই তো মোটামুটি চলে। আমি বললাম, আপনার নতুন বয়ফ্রেন্ড?
রিয়া ম্যাডাম বলল, তুমি জানো কিভাবে? আমি বললাম, জানি অল্প স্বল্প। রিয়া ম্যাডাম বলল, এই বিষয়ে আমি কিছু বলতে ইচ্ছুক নই, কারণ এটা আমার পার্সোনাল। আমি বললাম, ঠিক আছে, বলতে হবে না ম্যাডাম। ম্যাডাম, একটা কথা বলবো? রিয়া ম্যাডাম বলল, ম্যাডাম বলতে হবে না, আপু বলো। আমি বললাম, বউকে যদি আপু বলি তাহলে মানুষ কি মনে করবে? বলবে ভাই বোন হয়ে রাস্তায় নোংরামি করছে, পরে গণধুলাই খাবো। রিয়া ম্যাডাম আমার বাম হাত চেপে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই বলো। আমি বললাম, আপনি কিছু বলবেন না তো আবার? রিয়া ম্যাডাম বলল, না। আমি বললাম, সত্যি বলবেন না তো? রিয়া ম্যাডাম বলল, আরে না। আমি বললাম, আচ্ছা জানো, রিয়া ম্যাডাম আমার হাত ছেড়ে দিয়ে বলল, আজ পর্যন্ত কেউ আমার নাম ধরে ডাকতে পারে নাই। আমি কসম খেয়ে বলতে পারি, আজ পর্যন্ত আমি কারো হাত পর্যন্ত ধরি নাই। যেখানে তোমাকে সুযোগ দিচ্ছি, হয়তো তুমি চলে যাবে এজন্য, আর এভাবে আমাদের দেখা বা কথা হবে না। আমি বললাম, আপনি মিথ্যা কথা খুব বানিয়ে বলতে পারেন। সেই দিন তো কলেজে আমাদের সামনে একটা ছেলেকে জড়িয়ে ধরলেন। রিয়া ম্যাডাম এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বলল, ফুচকা কেমন হয়েছে? আমি বললাম, ভালো। রিয়া ম্যাডাম বলল, কি যেন বলতে চেয়েছিলে তুমি, বলো। আমি বললাম, না থাক, বলবো না। রিয়া ম্যাডাম বলল, আরে বলো, আমি শুনছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আমাকে কি আপনার স্বামী হিসাবে মেনে নেওয়ার কোনো অপশন নেই? রিয়া ম্যাডাম খিলখিল করে হাসতে হাসতে বলল, তুমি হবে আমার স্বামী? আগে ফিডার খাওয়া বন্ধ করে পরে এইসব বলবে, ঠিক আছে বাচ্চা ছেলে? রিয়া ম্যাডামের এমন কথা শুনে মনে খুব কষ্ট পেলাম। উনি আমার মনে আঘাত দিয়ে এই কথা বলল। দীপু, তুই এখানে? আর তোরে খুঁজতে খুঁজতে আমি হতাশ হয়ে গেছি, সাথে এই মেয়েটাকে। আপুকে এখানে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আপু কিভাবে জানে যে আমি এখানে? আমি কথা ঘুরিয়ে বললাম, আপু আজকে চলে যাব, আর হয়তো এই দেশটা ঘুরে দেখতে পারবো না। এজন্য রিয়া ম্যাডামকে আমার সাথে আসার জন্য অনুরোধ করলাম, আর কাউকে তো বলতে পারি না। আপু বলল, মিমির সাথে তোর কি কিছু হয়েছে? দেখলাম ও কান্না করতে করতে বাসায় আসলো। আমি বললাম, ও আবার গিয়েছিল আমার কাছে, কিন্তু আমি না করছি। একবার নিজের পরিবার হারালাম, এখন আর কোনো ভুল করতে চাইছি না আমি। আপু একটা ডায়েরি বের করে বলল, এখানে এইসব কি লেখা আছে? আমি বাসায় এই ডায়েরিটা ফেলে আসছি, বলতে পর্যন্ত পারিনি। খপ করে আপুর হাত থেকে ডায়েরিটা নিয়ে লুকিয়ে ফেললাম। আপু রেগে আমার দিকে তাকিয়ে বলল, এই ডায়েরির নাম প্রতিশোধের খেলা। আমার বাবা মাকে কারা মেরেছে, তোর সাথে কারা ঝগড়া করেছে, সবার নাম লেখা আছে। তুই কি করতে চাস বলতো? তুই কি ভালো হবি না? আমি বললাম, আপু আগে এটা লিখেছিলাম, এখন তো আমি রিয়া ম্যাডামের বাসায় থাকি, কখনো কি আমাকে ঝগড়া করতে দেখলি? বলছি না আমি পুরোপুরি ভালো হয়ে যাব। আপু বলল, সবকিছু বুঝলাম। রিয়া চলো আমাদের বাসায় আজকে, তোমার ছাত্রকে বিদায় করে রাতে বাসায় ফিরবে। রিয়া ম্যাডাম বলল, যাওয়া যায়, কিন্তু যার জন্য যাব সে তো কিছু বলছে না। আমি সুযোগ পেয়ে বললাম, বলার কি আছে, একদিনের জন্য আমার বউ হয়েছেন, এইটুকু করতে পারবেন না? আপু অবাক হয়ে বলল, কি ও একদিনের জন্য? রিয়া আপুকে আর কিছু বলতে না দিয়ে বলল, আরে চলেন, পরে আপনাকে সবকিছু আমি বুঝিয়ে বলবো নি। আপুর সাথে বাসায় চলে গেলাম। আমাদের সাথে রিয়া ম্যাডামও এসেছেন। বাসায় গিয়ে শুনি মিমি নাকি এখনো কিছু খায় নাই, সকাল থেকে সেই রুমের দরজা লাগিয়ে বসে আছে। আপু আমাকে বলল, যা তো দেখে আয়। রিয়া ম্যাডাম সাথে সাথে আমার হাত ধরে বলল, সাবধান, অচেনা কোনো মেয়ের কাছে যাবে না, মনে আছে তো? আমি একদিনের জন্য তোমার বউ, সো আমি যা বলবো তাই করবে। আমি হাসি দিয়ে বললাম, এখানে কিছু করার নেই আমার আপু, আমার বউ যেহেতু বলছে। আপু রাগ দেখিয়ে বলল, তোরা দুজনের মাথায় ভূত চেপেছে বুঝছি, সেই কখন থেকে একদিন একদিন করছিস। 1000 বছর যদি কেউ কাউকে ভালোবাসে, সেই দিনগুলো মনে থাকে না, অথচ আমরা একদিন যদি স্পেশাল কিছু করি সেটা 1000 বছর মনে থাকে। সারা বছরের সুখ চিরস্থায়ী থাকে না, কিন্তু একদিনের সুখ মাঝে মাঝে মনের ভিতরে চিরস্থায়ী হয়ে থাকে। শোন ভাই আমার, আবেগ দিয়ে দুনিয়া চলে না। এখনো তো পিচ্ছি, এত বুঝ হয় নাই, আগে বড় হ। আচ্ছা থাক তোরা, আমি দেখি মিমির কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। আবার তো দুলাভাই বাসায় নেই। আপু হেঁটে রুমে চলে গেল। আপুর প্রতিটা কথা আমার কানে বাজতে লাগলো। আপু তো ভুল কিছু বলে নাই, রিয়া ম্যাডামের সাথে আমার এতটা মিশা উচিত হয় নাই। উনি তো আমার সাথে ঘুরে মজা নিবে, কিন্তু কোনো এক কারণে আমার মনে মায়া জন্ম নিলে তখন আমার কি হবে? রিয়া ম্যাডাম আমার হাত টেনে বলল, আরে তোমার আপু কি না কি বলেছে তাই নিয়ে পড়ে আসো, চলো আমরা দুজন মিলে আজকে নুডলস রান্না করি। আমি বললাম, কথাটা মন্দ বলেন নাই ম্যাডাম, আপনি নুডলস রান্না করতে পারেন? রিয়া ম্যাডাম বলল, এই জিনিসটা খুব পারি। কিচেন রুমে যেতেই রিয়া ম্যাডাম সবকিছু গুছগাছ করে রান্না করতে লাগলো, আমি টুকটাক সাহায্য করছি। হঠাৎ করে রিয়া ম্যাডাম বলল, আচ্ছা এখন আমার জায়গায় যদি তোমার বউ হতো তাহলে?
আমি বললাম, আপনি বুঝি আমার অন্য কেউ? আপনিও তো আমার বউ, পার্থক্য শুধু এই জায়গায় যে আপনি আমাকে মেনে নেন নাই। আর জোর করে কিছু হয় না। তবে হ্যাঁ, আজকে আমার বউ থাকলে তাকে প্রথমে পেছন থেকে জড়িয়ে ধরতাম, পরে যদি তার চুল খোলা থাকতো তাহলে তার চুলগুলো সুন্দর করে বেঁধে ঘাড়ে একটা চুমু দিতাম, আর তাকে পিছনে জড়িয়ে ধরে রান্নার কাজে সাহায্য করতাম। রিয়া ম্যাডাম বলল, বাবা, আমার ছাত্র তো দেখি খুব রোমান্টিক। আমি বললাম, এটা শুধু আমার বইয়ের জন্য, আর সবার কাছে আমি আনরোমান্টিক। রিয়া ম্যাডাম বলল, আও। রিয়া ম্যাডামের এমন শব্দ শুনে আমি তাকিয়ে দেখি উনি একটু হাত কেটে ফেলেছে। আমি তাড়াতাড়ি ওনার হাতের কাটা অংশটুকু মুখে ঢুকিয়ে দিলাম। রিয়া ম্যাডাম জোর করে মুখ থেকে হাত বের করে বলল, ছি, এইসব খাই কেউ? আমি বললাম, ম্যাডাম, ছোটবেলায় দেখতাম কেউ হাত কাটলে এমন করতো, আর এতে নাকি রক্ত বন্ধ হয়ে যায়। আমি তো সেটাই করতে চেষ্টা করছিলাম। রিয়া ম্যাডাম হাত দেখে বলল, ও তাই তো, দেখি হাতের রক্ত বন্ধ হয়ে গেছে। আমি বললাম, এজন্যই তো এমন করছিলাম। রিয়া ম্যাডাম বলল, তুমি ছেলেটা পিচ্ছি হলো তোমার মাঝে একটা মায়া মায়া ভাব আছে, খুব যত্ন করতে পারো তুমি। তোমার বউ যে হবে, আমি মনে করি তার কপাল খুব ভালো হবে। এমন যত্নবান স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। আমি বললাম, ভাগ্যের বিষয় হলে আপনি ঠিকই আমাকে মেনে নিতেন। থাক, এইসব কথা ছাড়েন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। আর একটা কথা ম্যাডাম। রিয়া ম্যাডাম বলল, বলো। আমি বললাম, মিমির সামনে একটু নাটক করবেন, যাতে ও আমাকে ভুলে যেতে পারে। আমি আর কিছু না বলে বের হয়ে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। বাইরে গিয়ে দেখলাম টেবিলে বসে সবাই খাবার খাচ্ছে। আমাকে দেখে রিয়া ম্যাডাম দাঁড়িয়ে বলল, আপনি এসে আমার পাশে বসেন। আমি একটা চেয়ার টেনে রিয়া ম্যাডামের পাশে বসলাম। আমার সামনে মিমি বসে আছে, আমি খাবার খাচ্ছি। এর মাঝে রিয়া বলল, শোনেন না, আমাকে একটু যত্ন করে খাইয়ে দিবেন, আপনার হাত থেকে খাবার খাওয়ার খুব ইচ্ছে। রিয়া ম্যাডামের এমন কথা শুনে মিমি এক নজরে আমার দিকে তাকিয়ে আছে। মিমি যাতে আমাকে ভুল বোঝে, আমার এখন তাই করতে হবে। এজন্য আমি রিয়া ম্যাডামের কথা মতো খাবার তুলে ওকে খাওয়াতে লাগলাম। মিমি খাবার দূরে ফেলে দিয়ে রাগ দেখিয়ে রুমে চলে গেল। আপু শুধু বলল, এটা কি ঠিক করলি? মেয়েটা সেই সকাল থেকে কিছু খাই নাই। আমি খাবারের মাঝে পানি ঢেলে দিয়ে বললাম, কপাল খারাপ তো আমার, এই জীবন থেকে ধীরে ধীরে সবকিছু হারিয়ে যাচ্ছে, বাঁচতে আর ইচ্ছা করে না, মন চাই কোনো টেনের নিচে চাপা পড়ে মারা যায়। আপু বলল, ফালতু কথা রাখ ভাই আমার, যা মিমিকে ডেকে নিয়ে আয়। আমি বললাম, ওর যখন পেটে টান আসবে তখন খাবে নে। আপু বলল, আসলেই তুই কি মিমিকে বিয়ে করতে চেয়েছিলি? আমার তো মনে হয় না, নইলে ওর সাথে এমন নাটক করার কি দরকার ছিল তোর? আমি বললাম, কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর সাথে বেশি কথা বলে ঝগড়া করতে চাইছি না, শুধু রাতে আমাকে এগিয়ে দিয়ে আসবি, তাতেই হবে। এখন আমি রুমে গিয়ে একটু ঘুমাবো, থাক তোরা। আমি টেবিল থেকে উঠে রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে দিলাম এক ঘুম। ঘুম ভাঙতেই তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।